এখন অনেকে বলেন, আমরা বলি না, রাগ করেন না, যে এই কমিশন হয়ে গেছে সালাউদ্দিন কমিশন। তো সেরকম যেন না হয় আর কি, যে সমস্ত কথা সবাই বলে, বলার পরে সালাউদ্দিন ভাই যেটা বলেন ওইটাতেই জি হুজুর। রামের সুমতির মতো সালাউদ্দিন ভাইয়ের সুমতি হয়েছে। বিএনপির আমাদের স্থায়ী কমিটির সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ, উনি লাস্ট দিন এসে বললেন যে আমাদেরকে যদি আইনি ভিত্তি দেখাতে পারেন আমরা মেনে নেব। তো এতক্ষণে কেন ভাই? আমরা তো এই কথাটা 1 বছর ধরে বলে আসছি। নেড়া বেলতলায় একবার যায়, আমাদেরকে ওনারা বারবার আদালতে পাঠান। এটা আমি ভাই একটা আদার ব্যাপারই, আইন বুঝি না, কিছু বুঝি না, আমি বুঝি। আপনারা এত বড় বড় আইনজীবী সারা বাংলাদেশে, আপনারা বুঝেন না? আমরা সালাউদ্দিন ভাইকে পছন্দ করি, ভালোবাসি। উনি আইনের ধারা উপধারা মুখস্থ করে ফেলছেন। কিন্তু ভাইকে আমরা অনুরোধ জানাই যে আমরা ছোট মানুষ হলেও এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝি, কারণ দুনিয়াটা খোলা, ইন্টারনেট খোলা। এখন তারা নেপালের উদাহরণ দেয় যে নেপালে তো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কই তারা তো সংবিধান পরিবর্তনের কথা বলে না, তারা তো নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে। কি মজা! আরে ভাই, ওনারা তো এই যে গণপরিষদ গঠনের একটা পেইনফুল জার্নি 2008 থেকে 2015 এই জার্নি অলরেডি সম্পন্ন করেছে। আমাদেরকে তো আপনারা ওখানে যেতেই দিচ্ছেন না। কথা খুব পরিষ্কার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে আগামী সুষ্ঠু নির্বাচন হতে হবে। অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট বাংলাদেশের ছাত্র জনতা মানবে না। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই যে আবারও বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটবে যদি আপনারা এই সংবিধান বদলাতে না দেন। এই মুহূর্তে বাংলাদেশে যে 72-এর সংবিধান নামক যে বস্তুটা আছে, এটা একটা মরহুম সংবিধান। ইট ইজ আ ডেড কনস্টিটিউশন। এটা ইন্তেকাল ফরমাইয়েছেন, কিন্তু আমাদের দেশের এস্টাবলিশমেন্ট তারা হচ্ছে এটাকে রাখবে যে কোনোভাবেই হোক। ওই যে রাজা মারা গেছে, কিন্তু মমিটাকে দেখায় বলবে যে হ্যাঁ রাজা জীবিত আছে। এটা এক ধরনের মানে বুঝ দেওয়ার মতো আর কি। কিন্তু এই সংবিধান আসলে আর নাই, অনেকগুলো কারণে নাই। যেমন ধরেন, আমাদের একটু আগে জাতীয় যুব শক্তির আহ্বায়ক তিনি বলেছেন, কিংবা এর আগে জাভেদ রাসিন, মুসা ভাই, তারাও কিন্তু আলোচনা করলেন, এই যে শেখ হাসিনা কী করেছেন দেখেন, বেসিক স্ট্রাকচারের কথা আসছে না। উনি এই পর্যন্ত গেছেন যে তার বাবাকে তিনি আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার বানায় ফেলছেন। সংবিধানের 4th অনুচ্ছেদে যদি আপনি যান 4 ক, সেখানে দেখবেন যে জাতির পিতা নাম দিয়ে তারা যে কাজটা করেছেন যে তার প্রতিকৃতি এখানে ওখানে রাখতে হবে, এবং এর মধ্য দিয়ে একজন ব্যক্তি একটা সংবিধানের বেসিক স্ট্রাকচারে পরিণত হয়েছে, এবং তারা বলেছেন যে এটাকে পরিবর্তন করা যাবে না। তো পরিবর্তন করা যাবে না আপনারা বলেছেন, এবং এটার কথা তুললে নাকি ওই রাষ্ট্রদ্রোহ মামলা হবে, ফাঁসি দেওয়া হবে। এখন শেখ হাসিনাও নাই, জাতির পিতাও নাই, এবং ওই বেসিক স্ট্রাকচারও নাই। ফলে এটা কিন্তু প্রমাণ করে যে ওই বেসিক স্ট্রাকচার আর নাই। আর আমাদের দেশের বিএনপি সহ এক্সিস্টিং দলগুলো ওই বেসিক স্ট্রাকচারে সংবিধানে আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছেন। অদ্ভুত ব্যাপার। এবং তারা সংবিধানের 106 নামক এক জিনিস, যেটা বুঝেন, গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে, গণ অভ্যুত্থানের পরে একটা সরকার গঠন করা যাবে কি না, এটার জন্য শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাচ্ছেন, যে প্রধান বিচারপতি তখন পলাতক, যে এই সরকার গঠন করা যাবে কি না। এই যে 106-এর বলে না যে এই সরকারের আইনি ভিত্তি কি, বলে যে 106। তো 106টা কি? শেখ হাসিনার রাষ্ট্রপতি জনাব চুপ্পু, শেখ হাসিনার যিনি প্রধান বিচারপতি ওই সময় পলাতক ছিলেন, তার কাছে রেফারেন্স পাঠিয়েছেন। ওই রেফারেন্স মোতাবেক এই সরকার গঠিত হয়েছে। এক মহা ধাপ্পাবাজি, এর চেয়ে বড় ধাপ্পাবাজি আর হতে পারে না। তো আমরা বলি, এবং অনেকে রিট করেছেন, হয়তো আদালত অবমাননাও হতে পারে, আল্লাহ মাফ করুক, এই যে আমাদেরকে সার্টিফাইড কপিটা দেখান, কোথায় সার্টিফাইড কপি 106-এর দেখান, এবং আমাদেরকে একটা ভীষণ বিপদের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছেন। যে কোনো মুহূর্তে দেখেন, ওই যে বিএনপির এক নেতা আসাদুজ্জামান রিপন সাহেব বলেছেন না যে আরও সরকার আসবে এই নির্বাচনের আগে। যে কোনো মুহূর্তে এই সরকারের লিগ্যালিটি নিয়ে যে কোনো কাউকে দিয়ে প্রশ্ন তোলানো হবে যে এই 106 আসলে তো এটার কোনো অস্তিত্ব নাই, কোনো হিয়ারিং হয় না। আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা বলেন 106-এর এটা হচ্ছে একটা অব্লিগেশন যে হিয়ারিং হতে হবে, শুনানি হতে হবে। আপনারা কোনো শুনানির কথা জানেন? কোনো শুনানি হয় নাই। তাহলে এই 106-এর মূলাটা আমাদেরকে কেন দেখাচ্ছেন? তো এইটা একবার করেছে, নেড়া বেলতলায় একবার যায়, আমাদেরকে ওনারা বারবার আদালতে পাঠান। যে আবারও এখন এই সনদ বাস্তবায়নের সময় এসছে, সনদ বাস্তবায়নের সময় তারা আবারও আমাদেরকে বলছেন যে 106-এর মধ্য দিয়ে নাকি কী করা হবে, এই যে একটা সাংবিধানিক আদেশ দেওয়া হবে, স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার, এটা কিসের মধ্যে দিয়ে দেওয়া হবে? এটা নাকি দিতে হবে 106-এর। আদালত বলবে যে হ্যাঁ একটা বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়া যাবে, এটা আদালত আবারও তারা আমাদেরকে 106-এ পাঠাবে। এখন 106 মানে এটা সংবিধানের অধীন একটা ব্যাপার, সংবিধানের একটা অনুচ্ছেদ। এটা আমি ভাই একটা আদার ব্যাপারই, আইন বুঝি না, কিছু বুঝি না, আমি বুঝি। আপনারা এত বড় বড় আইনজীবী সারা বাংলাদেশে, আপনারা বুঝেন না যে 106 একটা সংবিধানের অধীনস্থ একটা ব্যাপার, আর সাংবিধানিক আদেশ একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ব্যাপার। এটা অতি সাংবিধানিক একটা ব্যাপার, সংবিধানে এই ধরনের কোনো বিষয় নাই। তাহলে আপনি সংবিধানের ভেতরকার একটা জিনিস দিয়ে কীভাবে একটা অতি সাংবিধানিক ব্যাপারে ফয়সলা করতে পারেন? মানে নজিরবিহীন কাণ্ড তারা ঘটাচ্ছে। এই আপনি যদি জুরিসপ্রুডেন্সের ইতিহাস থেকে দেখেন, আইনের জায়গা থেকে দেখেন, আমাদেরকে বারবার, যেটা আমাদের আহ্বায়ক যুবশক্তির আহ্বায়ক বললেন, যে আমাদেরকে কিন্তু তারা আবারও জুলাই সনদ কেন, কোনো কিছুই টেকানো যাবে না এই পদ্ধতিতে।
যে 106-এর মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে। হবে না এটা বাস্তবায়ন, এটা ঠিক টেকানো যাবে না, এবং পার্লামেন্টও টেকানো যাবে না। কেন পার্লামেন্টে টেকানো যাবে না? এটা খুব সিম্পল উদাহরণ, যে এখন সংস্কার প্রস্তাব এসছে। কি প্রস্তাব? প্রস্তাবটা হচ্ছে যে আপনি হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করতে পারবেন, বা হাইকোর্টে বিকেন্দ্রীকরণ করা হবে। খুবই ভালো প্রস্তাব, উত্তম প্রস্তাব, আমরা খুশি, স্বাগত জানিয়েছি। কিন্তু মুশকিল হচ্ছে এই যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, এটা তো 8ম সংশোধনী বাতিল করে দিয়েছিল আদালত। মনে করে দেখেন এরশাদ সাহেবের আমলে, এরশাদ সাহেবের পতনের অনেকগুলো কারণে এটা একটা কারণ ছিল যে 8ম সংশোধনী বাতিল। তখন হাইকোর্টের বিকেন্দ্রীকরণটা বলেছিল যে এটা অসাংবিধানিক। এখন অলরেডি আপনার একটা রায় আছে যে 8ম সংশোধনী অসাংবিধানিক। সেই একই জিনিস আবার আপনি সংসদে, একই সংবিধানের অধীনে গঠিত সংসদের মধ্যে গিয়ে কিভাবে করবেন? এই যে বিএনপি দাবি করছে বা বিএনপি বলছে যে সংসদের মধ্যে দিয়ে আমরা সংবিধান সংশোধন করব, তো সংসদের মধ্য দিয়ে যেটার ব্যাপারে ইতিমধ্যেই আপনার এখানে প্রেসিডেন্স আছে যে এটা বাতিল করে দেওয়া হয়েছিল, সেটা আপনি আবার কিভাবে করবেন? আপনি করতে পারবেন না। এগুলো আমাদেরকে বলেন না। আমরা সালাউদ্দিন ভাইকে পছন্দ করি, ভালোবাসি, উনি আইনের ধারা উপধারা মুখস্থ করে ফেলছেন, কিন্তু ভাইকে আমরা অনুরোধ জানাই যে আমরা ছোট মানুষ হলেও এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝি, কারণ দুনিয়াটা খোলা, ইন্টারনেট খোলা। ইন্টারনেট একটা গুগল সার্চ করলেও, আমি হয়তো আপনার মতো অত ধারা উপধারা জানি না, কিন্তু এটা আমার জানা দরকার নেই। আমি একটা গুগল সার্চ করলে দেখতে পারি 106 কী আছে, 88 ধারায় কী আছে, তমুক ধারায় কী আছে, এটা আমার মুখস্থ করার দরকার নাই। কিন্তু এই যে পদ্ধতিগত সমস্যাগুলোর কথা বলতেছি, এগুলো কি আপনি জানেন না? এখন অনেকে বলেন, আমরা বলি না, রাগ করেন না, যে এই কমিশন হয়ে গেছে সালাউদ্দিন কমিশন। তো সেরকম যেন না হয় আর কি, যে সমস্ত কথা সবাই বলে, বলার পরে সালাউদ্দিন ভাই যেটা বলেন ওইটাতেই জি হুজুর, এরকম যেন না হয়। আমরা আশা করবো, এই যে কিছুদিন আগে অবশ্য আমি দেখলাম যে রামের সুমতির মতো সালাউদ্দিন ভাইয়ের সুমতি হয়েছে। বিএনপির আমাদের স্থায়ী কমিটির সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ, উনি লাস্ট দিন এসে বললেন, প্রধান উপদেষ্টার ওখানে আমিও ছিলাম, আমাদের সদস্য সচিব ছিলেন, যে আমাদেরকে যদি আইনি ভিত্তি দেখাতে পারেন আমরা মেনে নেব। তো এতক্ষণে কেন ভাই? আমরা তো এই কথাটা 1 বছর ধরে বলে আসছি, জাতীয় নাগরিক কমিটি পর্যায় থেকে বলেছি। আপনারা দেখেন আমাদের জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে কী প্রস্তাব করেছিলাম আমরা, যে গণপরিষদ কাম পার্লামেন্টে আসতে হবে এই সংস্কার নিয়ে। টুডে আর টুমোরো আপনারা এখানে আসবেন, এটা আমরা আজকে এখানে লিখে দিলাম। এই যে আমি সারওয়ার তুষার এখানে বলছি, আপনারা নোট করেন, এখানেই বাংলাদেশকে আসতে হবে। এখন তারা নেপালের উদাহরণ দেয়, যে নেপালে তো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কই তারা তো সংবিধান পরিবর্তনের কথা বলে না, তারা তো নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে। কি মজা! আরে ভাই, ওনারা তো এই যে গণপরিষদ গঠনের একটা পেইনফুল জার্নি 2008 থেকে 2015, এই জার্নি অলরেডি সম্পন্ন করেছে। আমাদেরকে তো আপনারা ওখানে যেতেই দিচ্ছেন না। নেপালে তো 2008-এ একটা গণপরিষদ গঠিত হয়েছে, ওইটা সংবিধান দিতে পারে নাই, 2012 সালে ভেঙে গেছে, আবার তারা গণপরিষদ করেছে এবং 2015 সালে সংবিধান হয়েছে। ফলে এখন তো তাদের ক্রাইসিসটা সংবিধান নিয়ে না, আমাদের ক্রাইসিসটা হচ্ছে সংবিধান নিয়ে, এবং খুব ডিপ ক্রাইসিস, যেটা যুবশক্তির আহ্বায়ক তরিকুল বলেছেন, যে এই সংবিধানের ভেতর থেকেই বারবার মিলিটারি শাসন আসে, বারবার জরুরি অবস্থা আসে, এবং এই সংবিধানের মধ্যে এমনভাবে পাওয়ারের ইমব্যালেন্স করা হয়েছে, এমনভাবে সমস্ত স্পেস, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল করা হয়েছে, যে আলটিমেটলি আপনি এই অতি ক্ষমতার ভারে আপনি তো পড়বেনই, এবং আর কোনো রাজনৈতিক দল যেহেতু নাই, ফলে মিলিটারি ক্ষমতায় আসবে। বারবার এটা ঘটেছে। কেন এই গণঅভ্যুত্থানের পরে আমাদের 1-11 নিয়ে ভয় পেতে হবে? এখনও কেন 1-11-এর গুঞ্জন? এই কারণে, যেটা মরহুম বদরুদ্দিন উমর, আমরা তাকে শ্রদ্ধা করি, কিছুদিন আগে তিনি মারা গেলেন, তিনি কিন্তু প্রফেটিক কায়দায় বলে গিয়েছিলেন যে পারপেচুয়াল স্টেট অফ এমার্জেন্সি, একটা অনন্ত জরুরি অবস্থা তৈরি করবে 72 সংবিধান। 72 সংবিধান পাশ হওয়ার আগেই তিনি এই কথা বলেছিলেন। প্রফেটিক, আমরা এখনও দেখতে পাচ্ছি ওনার কথাটা যে সত্য, ওনার কথাটা যে বাস্তব। এখনও দেখেন নানা ধরনের আলামত, নানা ধরনের তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, ওই যে 5ম সংশোধনী নাই, সুতরাং 3য় সংশোধনী ফিরে এসছে। 3য় সংশোধনীতে বলা হয়েছে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি হবেন তত্ত্বাবধায়ক প্রধান। এগুলো নিয়ে নানা ধরনের নীল নকশা হচ্ছে, আমাদের অনেক গুঞ্জন আমরা শুনতে পাই। আশা করবো যেগুলো সত্য না। কথা খুব পরিষ্কার, দুটো কথা বলে শেষ করি। 1, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে আগামী সুষ্ঠু নির্বাচন হতে হবে, অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট বাংলাদেশের ছাত্র জনতা মানবে না। 2, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের জনগণ সংস্কার করার ম্যান্ডেট দিয়েছে, যে মানে একদম কি বলবো, একটা হালকা পাতলা আপনারা করলেন সেদিন ওখানে, ওই 22 ধারে আপনারা বলেছেন যে আমাদের সংস্কার করার ম্যান্ডেট আছে। ফলে ওই থেকেও আপনারা সংস্কার করার সিদ্ধান্ত নিয়ে যাবেন, এবং ইলেকশনের আগেই সংস্কার হতে হবে। আমরা বলেছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট হবে। সারা দুনিয়া এরকম বহু উদাহরণ আছে যে কিভাবে গণপরিষদ এবং পার্লামেন্ট একসাথে করা যায়। আমরা বলেছি 1-এর ভিতরে 2, যেহেতু আপনাদের অনেক তাড়াহুড়া, যেহেতু গণপরিষদ নির্বাচনের পরে, সংবিধান প্রণয়নের পরে একটা সংসদ নির্বাচন আপনারা করতে দেবেন না, সুতরাং একটার মধ্যে দিয়ে 2টা হবে। 1 নির্বাচনের মধ্য দিয়ে গণপরিষদ গঠিত হবে এবং পার্লামেন্ট গঠিত হবে। যারা গণপরিষদ সদস্য তারাই সংসদ সদস্য, এবং একই সাথে গণপরিষদ চলবে, সরকার তার মতো কাজ করবে। যখন গণপরিষদ আপনি 120 দিনের মধ্যে সংবিধান বানিয়ে ফেলবেন, তারপর গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে। এটা তো ক্লাস 5-এর অঙ্কের মতো করে সহজ করে বুঝিয়ে দিলাম, আর কিভাবে বোঝানো যাবে? সুতরাং এই রাস্তায় আমাদেরকে যেতে হবে, আপনারা এটা আটকাতে পারবেন না।
আজকে যেতে দেবেন না, এটা 2 বছর পরে এখানে যাবে বাংলাদেশ, 3 বছর পরে এখানে যাবে। এই 72 সংবিধান আপনারা যদি টিকিয়ে রাখেন, এই সংস্কারকে আবারও সাংবিধানিক ধারাবাহিকতার ভেতরে ঢোকাতে চাচ্ছেন, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই যে আবারও বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটবে যদি আপনারা এই সংবিধান বদলাতে না দেন। কারণ এই সংবিধানের ভেতরেই গণঅভ্যুত্থান ঘটার সমস্ত শর্ত রয়ে গেছে। এই সংবিধানে এক ব্যক্তিকে ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রধানমন্ত্রী শাসিত সিস্টেমে আপনি আসলেন, কিন্তু প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে একটা সংসদীয় স্বৈরতন্ত্র এখানে কায়েম হয়েছে, এখানে কোনো গণতন্ত্র কায়েম হয় না। এই যে আজকে আমরা আলোচনা করছি আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে, বাংলাদেশে আমরা কেমন সংবিধান চাই? আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই যেখানে প্রধানমন্ত্রী, ওই যে আমরা যেটাকে বলে যে বিহেভ ইয়োরসেলফ, প্রধানমন্ত্রী কিন্তু সীমা লঙ্ঘনকারী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন একজন সীমা লঙ্ঘনকারী। তার হাতে জুডিশিয়ারি, তার হাতে এক্সিকিউটিভ, তার হাতে আপনার সংসদ এবং তার হাতে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই সীমা লঙ্ঘনকারীকে সীমায় আনতে চাচ্ছি আমরা। এটাই হচ্ছে গণতান্ত্রিক সংবিধানের ডিজাইন। সে কারণে আমরা বলেছি আপার হাউসে পিয়ার হতে হবে, সংরক্ষিত মহিলা আসনের মতো করে কোনো আপার হাউস আমরা মানব না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার সমস্ত যেগুলো সাংবিধানিক এবং রাষ্ট্রীয় পদ আছে এগুলোতে নিয়োগের জন্য মানে সাংবিধানিক একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। এনসিসি আপনারা মানেন নাই, ঠিক আছে, অন্য কোনো সাংবিধানিক কমিটি হবে। এই অ্যারেঞ্জমেন্টগুলো মেনে নিতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি এমনভাবে আমাদেরকে এই সংবিধানটা বদলাতে দিতে হবে যেখানে জনগণ হচ্ছে সংবিধানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মূল এখতিয়ার প্রাপ্ত, যেটাকে আমরা বলি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক ক্ষমতাটা জনগণ পার্লামেন্টের ক্ষমতার মধ্য দিয়ে নেয়। পার্লামেন্ট একটা, তার কাছে একটা অ্যামেন্ডিং পাওয়ার থাকে, সংশোধনের ক্ষমতা থাকে, যেটা চাইলে বাতিল করে দেওয়া যায়। কিন্তু যখন জনগণের ক্ষমতায়, জনগণের উপর ভর করে আপনি সংবিধান পরিবর্তন করবেন, সেটা গণভোট হোক, সেটা গণপরিষদ হোক, সেটাকে কিন্তু সংসদ বাতিল করতে পারবেন না।